উইদাউট লেজিসলেশন ট্যাক্স কিন্তু আরোপ করতে হলে কিন্তু আইন প্রণয়ন করতে হয়, আইনের মাধ্যমে কিন্তু মানুষ থেকে সরকার ট্যাক্সটা নেয়। কিন্তু এখানে দেখেন আপনার পকেট থেকে টাকাটা কিন্তু নিয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে বা মধ্যস্বত্ব ভোগীরা নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লেজিসলেশন নাই। মানে হচ্ছে আইন প্রণয়ন ব্যতীত, হ্যাঁ, কর আরোপটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে আইন প্রণয়ন ব্যতীত ব্যতীত কর আরোপ। যেমন হচ্ছে প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার টু ইনফ্লেশন। যেমন হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একমাত্র উপায় হচ্ছে উৎপাদন। আপনি কিন্তু চাইলে বাংলাতেও কোটেশনটা দিতে পারেন। আর বাংলা ফোকাস ইংলিশ কোটেশন দিলে মানে সমস্যা নাই। একটা দুইটা যদিও বলে যে বাংলা ফোকাস বাংলা লিখতে হবে, একটা কোটেশন আপনি ইংরেজিতে লিখলে একদম যে আপনারা 10 নাম্বার কমাই দিবে তা না, বরং আপনি ওটা আলাদা একটা পাবে। আপনি একদম দিলেনই না, দেওয়া হচ্ছে এটা দেওয়া ভালো। কারণ হচ্ছে ও তো বলছে ইংরেজিতে, আমি ওটারে বাংলা কনভার্ট করে এত কাহিনী না করে আমি ডিরেক্ট ইংরেজিতেই লিখি। কফি আনান কি বলছে ইংরেজিতে বলছে, আমি বাংলা ফোকাসে ওর কথা বললাম আর কি। ও তো আর বাংলাতে বলে নাই। আপনি ওটা ইংরেজিতে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। একটা দুটো ওরকম দেওয়া যায়, এত সিরিয়াস চিন্তা করলে হয় না। আর একটা হচ্ছে প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার। আরেকটা হচ্ছে এই সবচেয়ে বেশি আমি যেটা বেশি দিতাম, এটা বাংলাতেও আমি কনভার্ট করে রাখছিলাম, বাংলাতেও কিন্তু এই জিনিসটা দিতাম। এগুলো কিন্তু বাংলা ইংরেজিটা আত্মস্থ করবেন, তখন পরীক্ষার হলে আপনি বাংলা ফোকাস হলে চাইলে বাংলাতে কনভার্ট করে দিয়ে দিবেন, কিন্তু আপনি ইংরেজিটা মুখস্থ করেন। যেটা হচ্ছে ইনফ্লেশন, ইনফ্লেশন ইজ as violent as a mugger, as frightening as an armed robber, and as deadly as a hitman. এটা হচ্ছে কিন্তু বিখ্যাত এক ব্যক্তি বলছে, রোনাল্ড রিগান, মার্কিন প্রেসিডেন্ট রিগান, হ্যাঁ, REAG, আচ্ছা রিগান। এই এটা কিন্তু খুব বিখ্যাত একটা, আপনি ইনফ্লেশন নিয়ে কোড সার্চ দিলে কিন্তু এটা আসবে, এটা সবার আগে কিন্তু এটা চলে আসে। রোনাল্ড রিগান এটা বলছে। আর ইনফ্লেশন মেক্স দ্য ওয়েলদিয়েস্ট পিপল রিচার অ্যান্ড দ্য মাসেস পুয়ারার, এরকম আরো কয়েকটা আছে আমি দিব। আর বিগত 5 বছরের মূল্যস্ফীতির চিত্র, পরীক্ষা যদি মূল্যস্ফীতি নিয়ে ফোকাস আসে, আপনি কিন্তু 5 বছরের মূল্যস্ফীতির চিত্রটা দিতেই হবে। আর আমি যে ওই যে একসাথে 5 বছরের চিত্র যেটা অলরেডি দিছি, ওটা দেখে নিয়ে 9.73 হচ্ছে 2022-23, তারপর হচ্ছে 9.02 হচ্ছে 2021-22, তারপর 6.15 20-21, তারপর হচ্ছে 5.56 19-20, তারপর হচ্ছে 5.65 18, এই যে 19-20, এটা এইগুলো দেখে নিবেন। যেমন এটা হচ্ছে কত 23-24, 23-24, 22-23, তারপর হচ্ছে 21-22, 19-20, সরি 20-21, আর হচ্ছে 19-20, এই 5টা। এটা কিন্তু মুখস্থ রাখবেন। এটা মুখস্থ রাখার কিছু না, ওই যে বললাম পড়ার টেবিলের সামনে ওটা সাটায় রাখবেন, কয়দিন পর পর দেখবেন পরীক্ষা আসলে ওগুলো রিভিশন দিবেন। এগুলো কিন্তু দেখবেন যে এগুলো অটোমেটিক আপনার কখন যে মুখস্থ হয়ে গেছে নিজেও বলতে পারবেন না। এগুলো কয়েকবার প্রতি পরীক্ষার আগে আমি আমার নোটগুলো পড়তাম, তো যার কারণে এগুলো মেমোরিতে একদম রিফ্রেশিং, মানে এত বেশি গেঁথে যায়, তো এটা যে আমি মুখস্থ করছি এটাও আমি ভুলে যাই। কারণ হচ্ছে বারবার বারবার একই জিনিস দেখতে দেখতে এটা মাথা আত্মস্থ হয়ে যায়। আর এই রেট গুলো এটা শিখলে একটা লাভ আছে, আপনি বলতে পারেন এগুলো কেন শুধু শুধু শিখবারে। আপনি 23-24 পর্যন্ত শিখলেন, এটা আপনার মাথায় রাখলেন, এরপরে যখন 24-25 অর্থ বছরের আসবে, তখন আপনি এটা নিচেরটা কেটে ফেলবেন, আপনার মেমোরিতে নতুনটা ইনপুট দিবেন আর এই 4টা পড়বেন, কষ্ট নাই। আপনি সেমটাই আপনি ওই দেওয়ালের মধ্যেই তখন কারেকশন করে নিচেরটা কেটে দিয়ে নতুনটা অ্যাড করবেন। এটাই হচ্ছে বেনিফিট। এটা আপনার 1 বছর আপনি একবার মুখস্থ করবেন, কিন্তু এটা দিয়ে আপনি সার্ভিস পাবেন অন্তত 2-3 বছর, যেহেতু চাকরি জীবন, পরীক্ষা কিন্তু 2-3 বছর দিতে হবে। ওই যে জাস্ট উপরের লেটেস্টটা শুধু অ্যাড করবেন, কষ্ট কম। আপনি এখন একবার পড়লেন পরীক্ষার জন্য, এরপর 1 বছর আবার খবর নাই, এরপর আবার নতুন করে লিখলেন না, আপনার রেডি করাটাই আপনি দেন, তখন আপনার মনে থাকবে বেশি। আর আমার আর একটা পেজে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মানে ইনভাইটেশন যেমন 89 মেম্বার হয়ে গেছে, এখানে কোনো কারণ ছাড়া। এর আগের পেজটাও মানে এই গ্রুপটাও কিন্তু আমি ডিলিট করে দিছি। যে প্রবলেমটা কেউ যদি সলিউশন জানান আমাকে একটু জানাইন। সেটা হচ্ছে অটো মেম্বার ইনভাইটেশন চলে যাচ্ছে। আমি আমার আইডি থেকে এর আগে আইডিতে যে অ্যাডমিন বা মডারেটর দুইটা আমার আইডি ছিল, পেজটাও ছিল, অটোমেটিক আর আমার ফ্রেন্ড লিস্টের সবার কাছে ইনভাইটেশন চলে গেছে। ওরা অ্যাপ্রুভ করলে, ওরা অ্যাকসেপ্ট করলে
আমার এখানে মেম্বার হয়ে যাচ্ছে। তো আর প্রাইভেট বা হিডেন যাই করি না কেন অটো ইনভাইটেশন চলে যায়, কোনো অপশানই খুঁজে পাচ্ছি না, সব অপশান চেঞ্জ করে দেখছি, ওই অপশানটা পাচ্ছি না যে অটোমেটিক ইনভাইটেশন পাঠানোর, এটা বন্ধ করার। এই যে এখন আজকে সারাদিনে অন্তত 100টা মেম্বার আমি বের করছি, ইনভাইটেশন আমার ওখানে অটো ইনভাইটেশন হয়ে যায়। ইনভাইটেশন ক্যান্সেল করার জন্য অন্তত 1000, আমার পেজে ফলোয়ার আছে 3500, সবার কাছে ইনভাইটেশন গিয়ে গেছে গা, যে যখন অ্যাপ্রুভ করে অ্যাকসেপ্ট করে তাই সে এখানে মেম্বার হয়ে যাচ্ছে। সারাদিন শুধু বের করতে গেছে, বের করতে গেছে। এটার কোনো সলিউশন থাকলে আপনারা জানেন, আর আপনারা নিজেরা কেউ মানে মেম্বার ইনভাইট করিয়েন না, মেম্বার ইনভাইট করলে আপনারা সব বের করে দিব। কারণ হচ্ছে আমি এমনিতে আসি প্যারাতে, এটা কিভাবে সলিউশন আমি বের করব এটা নিয়ে টেনশনে আছি। একটাও গ্রুপ অলরেডি, এই যে অলরেডি একজন বেড়ে গেছে, একজন ডুবে গেছে, কি যে করি। যারা যারা অ্যাড হয়ে যাচ্ছে যে, তো আপনাদের কোনো প্রশ্ন থাকতে বলিয়েন, আর বাকিটা যেটা ওটা পরে দিব এখন। আচ্ছা, যেটা বললাম ওই যে নীতি সুদের বাড়ালে কি হয়। আচ্ছা, নীতি সুদের বাড়ানো কি ভালো, কি ভালো না খারাপ, দেখি আমার, আমি যে পড়াইছি এটা মনে আছে কিনা। নীতি সুদের বাড়ানোটা কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা হাতিয়ার, কিন্তু বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক গুলো, বিশ্বের সব দেশের সেন্ট্রাল ব্যাংক নীতি সুদের বাড়ায় মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন নীতি সুদের আমি বাড়াইতে বাড়াইতে শুধু বাড়াইতেই থাকবো, এটা বাড়ালে এর কোনো ক্ষতিকর দিক আছে? নীতি সুদের বাড়ানো কি সবসময় ভালো? কেউ একজন বলেন তো। কেউ একজন বলেন। সবসময় ভালো না। মোহাম্মদ সুদুর রহমান শাকিল। কারণ হচ্ছে নীতি সুদের বাড়ালে সমস্যা হয় কি, নীতি সুদের বাড়ালে এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি সুদে ঋণ নিতে হয়। ওরা বেশি সুদে ঋণ নিচ্ছে মানে ওরা ঋণ দিতেও বেশি সুদে ঋণ দিবে। বেশি সুদে ঋণ দেওয়ার কারণে হয়তো মানুষের হাতে টাকাটা যাচ্ছে না, এটা ঠিক, মানুষের হাতে টাকা যাচ্ছে না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতেছে, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়ে যায়। কারণ হচ্ছে দেশের দীর্ঘমেয়াদী ক্ষতি এই কারণেই হয়, ওই যে শিল্পে, কারণ ওই টাকাটা তো শিল্পে বিনিয়োগ হওয়ার কথা, ব্যবসায়ীরা ওই টাকাটা ঋণ নেওয়ার কথা, ব্যবসায়ীরা ঋণটা নেয় না, ওদের ওদের এই যে বিজনেসে ওটা ইনভেস্ট করে না, ওদের বিজনেসটা বড় হয় না, ওরা উৎপাদনে যায় না, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা নতুন নতুন নিয়োগ আর হয় না। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে অর্থনীতিতে একটা স্থবিরতা চলে আসবে, যেটাকে স্ট্যাগফ্লেশন বলে, মানে মূল্যস্ফীতি, এরপর প্রবৃদ্ধিটাও কম হয়ে যাবে এবং বেকারত্ব বেড়ে যাবে, এটাকে বলে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন, এরকম ইউনিক কিছু শব্দ যদি পরীক্ষার হলে ইউজ করেন। স্ট্যাগফ্লেশন, স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে প্রবৃদ্ধি হবে নিম্ন, নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্ব, উচ্চ বেকারত্ব। এই উচ্চ বেকারত্ব মানে হচ্ছে কি, আপনার মূল্যস্ফীতি বেড়ে গেলে, মূল্যস্ফীতি যখন অতিরিক্ত বাড়বে তখন প্রবৃদ্ধিটা অনেক কমে যাবে, প্রবৃদ্ধিটা কমলে বেকারত্বটাও বেড়ে যাবে। আলটিমেট রেজাল্ট হচ্ছে, এটাকে বলে স্ট্যাগফ্লেশন, মানে ইকোনমিক স্ট্যাগনেশন। স্ট্যাগফ্লেশনটা আসছে স্ট্যাগনেশন বা স্ট্যাগনিটি প্লাস ইনফ্লেশন। স্ট্যাগনেশন মানে কি, স্থবিরতা, অর্থনীতির একটা স্থবিরতা চলে আসবে। ওই যে ইনফ্লেশনের ফ্লেশন, ইনফ্লেশনের ফ্লেশন মানে উচ্চ মূল্যস্ফীতি থাকবে, এটাকে নতুন টার্ম। ইনফ্লেশন যখন অতিরিক্ত হয়ে যায় তখন তাকে স্ট্যাগফ্লেশন বলে। ওই সময় ইনফ্লেশন অতিরিক্ত, ইনফ্লেশন কিন্তু ভালো, 2 থেকে 5% কিন্তু ভালো। অর্থনীতির জন্য ইনফ্লেশন দরকার, ইনফ্লেশন দরকার এই কারণেই, ইনফ্লেশন, এই ইনফ্লেশন থাকার কারণেই তো যে আমাদের প্রতি বছর 5% যে ইনক্রিমেন্ট দেয়, ওই ইনফ্লেশনটাকে ইয়া করার জন্য, মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু সরকারি চাকরিজীবী বা যে কোনো এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও ইনক্রিমেন্ট আছে। ইনক্রিমেন্টটা কেন দেয়?
ইনক্রিমেন্টটা দেয় মূলত ইনফ্লেশনের সাথে খাপ খাওয়ানোর জন্য। এখন সমস্যা হচ্ছে আমাদেরকে ইনক্রিমেন্ট দিচ্ছে 5%, কিন্তু ইনফ্লেশন হচ্ছে এখন 11%, খাদ্য মূল্যস্ফীতি 11%, বা এখন এই যে গতকালকে যেটা দিল 9.94%। তো আমাকে বাড়াচ্ছে 5 টাকা, 100 টাকা, আমার 105 টাকা মানে আমার বেতন যদি 100 টাকা হয়, সরকার আমার বেতন বাড়াইছে 105 টাকা, কিন্তু আমার খরচ তো 1 বছর পরে তো আমার খরচ হয়ে গেছে ওই যে 10% হলে 110 টাকা, তার মানে আমার 5 টাকা এখনো ঘাটতি। 2 থেকে 5% ইনফ্লেশন ভালো, 5 থেকে 7% ইনফ্লেশনও মোটামুটি মানে 7 থেকে নয়, মানে 2 থেকে 7 পর্যন্ত ভালো মোটামুটি। 7 থেকে 9 হলে কিন্তু অর্থনীতির জন্য খুব খারাপ। মানে ঠিক আছে, এটা করা যায়, কাভার করা যায়, কিন্তু অর্থনীতির জন্য খারাপ। এটাতে ওই যে দরিদ্র শ্রেণী বা দারিদ্র সীমার নিচে যারা বাস করে তাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস মানে কিনতে কিন্তু হিমশিম খেতে হয়। আর 9-এর উপরে চলে গেলে, 8, 9, 10, 11, 12 হয়ে গেলে ওটা খুবই খারাপ। এটা অবশ্যই ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, যেটা বাংলাদেশ গত প্রায় 1 বছর ধরেই ইনফ্লেশন কিন্তু 9%-এর উপরে। 9, 10, 11 তো যায় নাই, 11 তো 12-তে গেছিল মেবি, ওটা দেখে নিয়েন। তো 5 বছরের রেটটা ওটা মাসেটা প্রতি বছর, মানে যে পরীক্ষাটা হবে পরীক্ষার আগের 3 মাস, যেমন এখন জানুয়ারি 2025, যেটা আমি আজকে দেখলাম, জানুয়ারি 2025-এ যেটা ফেব্রুয়ারি মাসে দিছে, ফেব্রুয়ারিটা দিবে মার্চ মাসে। এই যে মূল্যস্ফীতি 9.94%, আর খাদ্য মূল্যস্ফীতি মানে খাবারের দামের কি পরিমাণ বাড়ছে, খাদ্য মূল্যস্ফীতি সেটা হচ্ছে 10.72%। হ্যাঁ, এই প্রতি পরীক্ষা আপনি ধরেন একটা রিটেন পরীক্ষা দিবেন, ঠিক আগের 3 মাসেরটা পড়বেন, আগের 3 মাসেরটা একটা কাগজে নোট করে রাখবেন, পরীক্ষার হলে আগে যাইতে একটু মাথায় ইনপুট দিয়ে রাখবেন। কোনো না কোনো ভাবে যদি এটা ঢুকে দিতে পারেন, আপনি গেইনার। ডাটা কিভাবে দিব টেকনিক্যাল ওয়েতে কিন্তু ডাটা দেওয়া যায়, খুব ইজিলি ডাটা দেওয়া যায়। আচ্ছা, বাংলাদেশে মূল্যস্ফীতির কারণটা এই যে এখন যে বাংলাদেশে, এর আগে তো মূল্যস্ফীতির কারণ তো একেবারে জেনারেল সেন্সে বলছি যে আসলে কারণটা কি। তো এখন আসলে বাংলাদেশে যেটা চলতেছে এটার কারণ কি, এটার কারণটা একটু আলোচনা করি। এই যে কোভিড-19 এর পরে সামগ্রিক চাহিদা বাড়ছে। কোভিড-19 যখন অর্থনীতি স্থবির ছিল, মানুষ ঘরে বসেছিল, চাহিদা কম ছিল, যোগান বরং বেশি ছিল, জিনিসপত্র অনেক কম দামে খেতে পারছে। কিন্তু যখনই কোভিড-19 পরিস্থিতি গেছে, তখন কিন্তু আপনার সামগ্রিক চাহিদা বেড়ে গেছে, যে সবকিছু চাহিদা, ভ্রমণ বেড়ে গেছে। এই যে দেখেন বিমান ভাড়া কি পরিমাণ বাড়ছে, সৌদি, দুবাই, কাতার, যারা বিদেশে থাকে প্রবাসী বন্ধুরা, ওদের সাথে কথা হলে ওরা বলে বিমানের দাম অনেক, মানে টিকিটের দাম অনেক বেশি, যে সামগ্রিক সবকিছুর চাহিদা বেড়ে গেছে। যার কারণে যেমন হচ্ছে ধরেন একটা উদাহরণ, পর্যটন ফুল বন্ধ ছিল, কেউ মানে হচ্ছে সেন্ট মার্টিন ঘুরতে যায় নাই, কক্সবাজার যায় নাই, কিন্তু কোভিডের পরে যখন এই যে আপনার সবাই যাওয়া শুরু করছে, 1 বছর যাইতে পারে নাই, সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়ার কারণে ওই যে ব্যবসায়ীরাও সুযোগ নিছে, অতিরিক্ত চাহিদার কারণে দামটা অটোমেটিক বাড়ায় দিচ্ছে। তারপর হচ্ছে, তাহলে এটা হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে কিন্তু, সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে কিন্তু মূল্যস্ফীতি হয়েছে। তারপর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কি সমস্যা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক যে সাপ্লাই চেইনটা নষ্ট হয়ে গেছে। এই যে রাশিয়া ইউক্রেন থেকে যে আমরা যে গম আমদানি করি, তেল আমদানি করি, সার আমদানি করি, এই যে গম, তেল, সার, এটা সারা বিশ্বে ওরা এগুলো এক্সপোর্ট করে। এগুলোর যখন সাপ্লাই চেইনটা নষ্ট হয়ে গেছে, এগুলোর উপর যারা ডিপেন্ড করে তারা কিন্তু এগুলো ইম্পোর্ট অন্য অন্য ডেস্টিনেশন থেকে করতে হয়েছে, অথবা ওদের থেকে করলে অনেক বেশি দাম দিয়ে করতে হয়েছে। যার কারণে প্রোডাকশনের কস্টটাও বেড়ে গেছে। প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম বাড়ার রেজাল্টটাই হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি দুইটা কথা মাথায় রাখবেন, মূল্যস্ফীতি মানে হচ্ছে মানুষের হাতে টাকা বেশি থাকবে, জিনিসের দাম বেড়ে যাবে এবং টাকার মান কমে যাবে। তো আর কি, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব আছে। তারপর হচ্ছে খাদ্য, সারা বিশ্বে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্য ও জ্বালানির যে দাম, আমি লিখি আগে, জ্বালানির দাম বৃদ্ধি, এটার একটা প্রভাব আছে। তারপর হচ্ছে উচ্চ মজুরি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চ মজুরি, কাঁচামালের দাম বৃদ্ধি, এটা একটা প্রভাব। তারপর হচ্ছে টাকার অবমূল্যায়ন, 5-6 বার টাকার অবমূল্যায়ন হয়েছে, সেই 84 টাকা থেকে, করোনার আগে 84 টাকা ছিল, এটা এখন 120-এ 125-এ এসে থামছে, টাকার অবমূল্যায়ন।
টাকার অবমূল্যায়ন অংশটা আসলেই আপনি ওই যে তখন কিন্তু চাইলে একটা চার্ট দিতে পারেন যে 2000 এই যে 21 22 23 24 তো 22 সালে ধরেন ছিল 85 টাকা, 2022 সালে আমি একটা চার্ট দিছিলাম কিন্তু 5 বছরে 2024 সালে ওটা 2024 জানুয়ারিতে ছিল মেবি 110 টাকা, 110 টাকা। তারপর এখন 2025 জানুয়ারিতে সেটা হয়ে গেছে 125 টাকা। হ্যাঁ, তারপর 2000 এটা 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 22 24 এটা 21 দেন, 21 2022 এটা 100 টাকার মতো হয়ে গেছে। এরকম এই যে বাড়তি আপনি অবমূল্যায়ন অংশে কিন্তু এগুলো দিতে পারেন। ডলারের বিপরীতে টাকার মানটা কমে গেছে। তারপর হচ্ছে আমদানি খরচ বৃদ্ধি। আমরা তো আমদানি নির্ভর দেশ, 80-90 বিলিয়নের উপরে আমরা আমদানি করি। আমদানি খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মূল্যস্ফীতিটা হয়েছে। তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, দেশে সংগঠিত যে প্রাকৃতিক দুর্যোগ, আর একটা হচ্ছে সিন্ডিকেট। এখানে লিখি যেটা সবচেয়ে বেশি মূল কারণ, সিন্ডিকেট এবং মজুদদারিতা। তো দেখেন, চাহিদা বৃদ্ধি তো বললাম, যে কোনো জিনিসের মানে সবকিছুর চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই যে অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে জিনিসের দাম বাড়ায় দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বললাম, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে জ্বালানি তেল, তারপর হচ্ছে সার, তারপর হচ্ছে গ্যাস, এরপর যে আপনার বিভিন্ন খাদ্যপণ্য, খাদ্যশস্য, এগুলো কিন্তু ওই যে বৈশ্বিক সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ার কারণে ইউক্রেন থেকে এগুলো কেউ ইম্পোর্ট করতে পারে না। আলটিমেট রেজাল্ট হচ্ছে ওই রিলেটেড সব কিছুর দাম বেড়ে গেছে। এই যে সার আমদানি করতে না পারার কারণে দেশে কৃষির উৎপাদন কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। তারপর হচ্ছে ওই যে কৃষি উৎপাদন কষ্টও বেড়ে গেছে, ব্যবসায়ীরাও তখন আপনার অতিরিক্ত দামে বিক্রি করতে হয়েছে। খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি, সারা বিশ্বে কিন্তু খাদ্য ও জ্বালানির দাম, খাদ্যের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। উচ্চ মজুরি, হচ্ছে বাংলাদেশে এই যে কস্টটা, ম্যান পাওয়ার কস্টটা, এই যে ধান কাটার সিজনে দেখা যায় যে গ্রামে যে ধান কাটার লোকের কি অভাব, 1000 টাকা দিয়েও কিন্তু একদিন 1000 টাকা 5 জন মিলে পুরো 5000 টাকা কিন্তু দেখা গেলো যে ধান কাটতে নিয়ে গেছে একদিনে। কৃষক কিন্তু দেখা গেলো যে ওইটা বিক্রি করে 10,000 টাকাও পাবে না, 5000 টাকা কাটতে নিয়ে গেছে। এরকম উচ্চ মজুরির কারণে কিন্তু ইনফ্লেশন বাড়ে। কাঁচামালের দাম বৃদ্ধি, এটা তো জানেনই। কাঁচামাল ওই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই যে জ্বালানি তেল, যেমন হচ্ছে শিল্পের জ্বালানি কাঁচামাল বা সবকিছু কাঁচামালের দাম বৃদ্ধির কারণে কিন্তু ইনফ্লেশন, প্রোডাকশন কস্ট বেড়ে যায়। টাকার অবমূল্যায়ন, যেটা অলরেডি বললাম, টাকার অবমূল্যায়নের কারণেও কিন্তু ওই যে টাকার মান কমে গেছে। টাকার মান কমে যাওয়ার কারণে ইম্পোর্ট করার সময় ইম্পোর্ট কস্টটা বেশি হয়েছে। কারণ $1 ইম্পোর্ট করতে আগে 84 টাকা দিতে হইতো, এখন বর্তমানে 125 টাকা দিতে হয়। আলটিমেটলি আমি যে $1 পণ্যটাই কিন্তু আমি আনতেছি, আগে আমি 85 টাকা দিয়ে আনতাম, এখন 125 টাকা দিয়ে আনতেছি। তাহলে আলটিমেটলি জিনিসের দামটা বেড়ে গেছে। এগুলোও কিন্তু এই যে মূল্যস্ফীতির কারণ। আমদানি খরচ বেড়ে যাওয়া, ওই যে টাকার অবমূল্যায়নের কারণেই তো আমদানি খরচটা বেড়ে গেছে। আমদানি খরচ বেড়ে যাওয়ার কারণে আমদানি নির্ভর যে পণ্যগুলো আছে, বিশেষ করে তেল, চাল, তারপর হচ্ছে আপনার শিল্পের যে কাঁচামালগুলো, এগুলো সবগুলো কিন্তু দাম বেড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে যে প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন সময় ঘূর্ণিঝড় গুলো হয়, এগুলোর কারণেও কিন্তু সাপ্লাই চেইনটা নষ্ট হয়ে যায়, কৃষি ক্ষেত খামার সবকিছু ধ্বংস হয়ে যায়, যার কারণে কিন্তু প্রোডাকশন কস্ট বেড়ে যায় এবং এই যে মূল্যস্ফীতি। আর সিন্ডিকেট এবং মজুতদারিতা, এই মূল্যস্ফীতি মূলত মূল কারণটা আমাদের দেশে বর্তমানে যে সবকিছু দাম বাড়তির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট এবং মজুতদারিতা। অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় ওরা জমায় রাখে, স্টক করে রাখে, বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে। কৃত্রিম সংকট তৈরি করার রেজাল্টটা হচ্ছে মূল্যস্ফীতি। এই আপনারা একটু জানায়েন কি অবস্থা, কিছু বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? কারণ হচ্ছে যে জুম ক্লাস হলে এগুলো আলোচনা করা যায় বা কেউ একজন কথা বলতে পারে। এখন জুম সেট আপও আমি নিব, একটু সময় লাগবে 1 মাস। আপনাদের বলতেছি আর কি 3 মাস কোর্সের মেয়াদ, বা 35টা বললাম যে 30+ পিডিএফ, 30 না এটা 60ও ক্রস করতে পারে। আমার যেদিন ভাল লাগে, আমার কাছে একটা ফোকাস আমার ভাল লাগছে, পেপার পরে ভাল লাগছে, ওটা কিন্তু আমি করে আপনাদের জন্য দিয়ে দিব। এটা 30+ একটা বলার জন্য বলা, আপনারা কিন্তু 50-60টা ক্রস করবে। আর এটা পরীক্ষার আগেও আপনারা সাপোর্ট পাবেন, 23 সাল ভিত্তিক পরীক্ষার আগেও আপনার ইম্পর্টেন্ট যে ফোকাস গুলো এগুলা। আর মূল্যস্ফীতি নিয়ে দেখা গেলো যে আরো 2টাও দিয়ে দিছি ভবিষ্যতে। 2 মাস পরে ভাল লাগছে, পেপার পরে আরো নতুন একটা জিনিস আপডেটেড
ওটাও দিয়ে দিলাম। তো আপনারা ইয়া করেন না, যারা লসে আছেন আপনারা অনেক কিছু পাবেন, বিভিন্ন ধরনের লেখার স্টাইল পাবেন। ইংলিশে যেমন দুইটা, একটা মূল্যস্ফীতির উপর একটা দিয়ে দিব 1-2 দিনের মধ্যে। আচ্ছা, মূল্যস্ফীতির প্রভাবটা এই যে, যেটা অলরেডি জানেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে বেশি খরচ করতে হয়, যার কারণে জীবনযাত্রার মান কমে যায়। তারপর মূল্যস্ফীতির কারণে বিনিয়োগ এবং উৎপাদনে প্রভাব পড়ে, যেটা অলরেডি বললাম। বিনিয়োগ এবং উৎপাদনে প্রভাব, বিনিয়োগে যে মূল্যস্ফীতি হলে বিনিয়োগ কমে যায়, হ্যাঁ, বিনিয়োগ কমে যায়। উৎপাদন, ওই যে যেহেতু প্রোডাকশন কস্ট বেড়ে যায়, র ম্যাটেরিয়ালস গুলা বেড়ে যায়, দাম বেড়ে যায়, যার কারণে উৎপাদনের প্রভাব পড়ে, উৎপাদন কমে যায়। এবং উৎপাদনের প্রভাব কারণে যে এই যে যখন উৎপাদন কমে যায়, তখন ওই উৎপাদন রিলেটেড যে মানুষগুলো, শ্রমিকগুলো এটার সাথে জড়িত, প্রোডাকশনে কারখানায় যে শ্রমিকরা, তাদেরকে ছাঁটাই হইতে হয়, অথবা নতুন রিক্রুটমেন্ট হয় না, বা ওরা চাকরি হারায়। তারপর হচ্ছে মানুষ অতিরিক্ত, এই যে মূল্যস্ফীতির কারণে যে অতিরিক্ত খরচটা সামলানোর জন্য ওরা ওদের খাবারের দিকে ওদের এই যে খরচটা ওরা ইয়া করে, ব্যয় সংকোচন করে। দেখা গেলো যে খাবারের দিক দিয়ে ওরা ওটা খরচটা ইয়া করতেছে, অ্যাডজাস্ট করতেছে, পুষ্টিহীনতায় ভুগে। কারণ হচ্ছে পুষ্টিকর খাবার আর তখন অ্যাফোর্ড করতে পারে না, তারা খাবারের দিক দিয়ে ব্যয় সংকোচন করে, অপুষ্টিতে ভুগে। অপুষ্টিতে ভোগার আর তাহলে ফলাফলটা কি? অপুষ্টিতে ভোগার কারণে দক্ষ মানব সম্পদ বা জনশক্তি, ওটা কিন্তু ওই যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ডটা, ওটা আমরা কাজে লাগাতে পারতেছি না, কারণ আমাদের জনশক্তি বা শ্রমশক্তিটা কিন্তু দুর্বল। ওরা ওরকম অপুষ্টিতে ভোগার কারণে ওদের থেকে 100% এফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে না, এটাও একটা প্রভাব। তারপর হচ্ছে দীর্ঘকালীন মূল্যস্ফীতির কারণে অর্থনীতিতে একটা অস্থিরতা এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়, যেটা স্ট্যাগফ্লেশন। দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে মূল্যস্ফীতি কিন্তু একটা দেশের অর্থনীতির জন্য ভালো। মূল্যস্ফীতি যদি থাকে, তো জিনিসের দাম বাড়বে, এই যে স্বাভাবিক। একটা জিনিসের দাম যদি সবসময় 10 টাকা হয়, তা তো হয় না, ওটার দাম আস্তে বাড়বে। ওটা বাড়ার জন্য, ওইটা মূল্যস্ফীতির কারণে এটা বাড়ার জন্য দেখা গেলো যে সরকারও তো ইয়া করতেছে, আপনার ইনক্রিমেন্ট দিচ্ছে। তারপর এই মূল্যস্ফীতি থাকাটা লস না, মূল্যস্ফীতি থাকলে অর্থনীতি গতিশীল থাকে। একদম মূল্যস্ফীতি 0% পৃথিবীর কোনো দেশে নেই, মূল্যস্ফীতি থাকবে, কারণ সরকার তো টাকা ছাপাবে। টাকা যদি না ছাপায়, বললেন যে, তো তাহলে তো টাকা না ছাপায় বসে থাকতে হবে। আমার কাছে এখন 100 কোটি টাকা দেশের অর্থনীতিতে রিজার্ভে আছে, 100 কোটি টাকা পরিমাণ টাকা আছে, আমি আর ছাপাবো না, যা আছে তা। তো এই টাকা দিয়ে সবার মধ্যে যদি ঘুরে ফিরে, এটা তো আসলে হয় না। তো মূল্যস্ফীতি থাকা মানে হচ্ছে টাকা ছাপাবে, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাবে, টাকা ছাপাইয়া একটা নতুন জায়গায় ইনভেস্ট করবে, ওখানে এই যে শিল্প কারখানায় বিনিয়োগ হবে, ওই টাকা দিয়ে বিনিয়োগ হবে, ওই বিনিয়োগের কারণে আপনার এই যে মানুষের কর্মসংস্থান হবে, মানুষের এই যে আয় রোজগার বাড়বে। মূল্যস্ফীতি ভালো, মূল্যস্ফীতি থাকলে অর্থনীতি গতিশীল থাকে। এই কারণে 4-5% মূল্যস্ফীতি সব দেশেই আছে। 4-5% মূল্যস্ফীতি কিছুই না, এগুলা 0% মূল্যস্ফীতি অসম্ভব, এটা চিন্তাও করা যায় না। কিন্তু যেটা বাংলাদেশে চলতেছে 9%-এর উপরে আজকে এত বছর। 5% একেবারে কমন, 5% অর্থনীতির জন্য ভালো। কিন্তু এখন যেটা 9%, এটা অতিরিক্ত, যেটার প্রভাব আমি আপনি সবাই ভুগতেছি। তো মূল্যস্ফীতি মোকাবেলায় করণীয় যেমন হচ্ছে আমাদের বাজারে, যেটা বাংলাদেশে কি করতে হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে কি করতে হবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বাজার ব্যবস্থা মনিটরিং, এই যে বাজারে যে সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়া দিচ্ছে, এরকম বাজার ব্যবস্থা মনিটরিং মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত তদারকি করতে হবে। হচ্ছে টাকার অবমূল্যায়ন ঠেকানো, যেটা দেখলেন 85 টাকা থেকে 125 টাকা হয়ে গেছে, করোনার আগে কিছুদিন আগে 85 টাকা ছিল। টাকার অবমূল্যায়ন ঠেকাইতে হবে। টাকার অবমূল্যায়ন ঠেকালে তাহলে যে ইম্পোর্ট করলে ইম্পোর্টের কস্টটা কম পড়বে, ওভারঅল এটা তখন আর মানুষকে বেশি দামে আর পে করতে হবে না। মুদ্রানীতি প্রণয়ন, অলরেডি বাংলাদেশ ব্যাংক কিন্তু এর আগে কিন্তু এই যে আপনার অর্থনীতিটাকে চাঙা দেখানোর জন্য যে 6-9 ইন্টারেস্ট রেটের যে একটা সিলিং ছিল, ওই সিলিং এ কিন্তু জোর করে বসেছিল। কিন্তু এখন মুদ্রানীতি প্রণয়ন, যেটা রেপো রেট বাড়ানো, যেটা বাংলাদেশ ব্যাংক বাড়াইছে, কিন্তু রেপো রেট বাড়ায়ও 10% করার পরেও কিন্তু সুফল পাচ্ছে না। কারণ ওই যে সিন্ডিকেট, আসল জায়গা কিন্তু এখানে বাজার ব্যবস্থা মনিটরিং, এই জায়গাতে সমস্যা রয়ে গেছে। রেপো রেট বাড়ায়ও লাভ হচ্ছে না। এখন 11% করলে আরেক বিপদ, 11% করলে ওই যে আপনার বিনিয়োগ কমে যাবে শিল্পে, কর্মসংস্থান কমে যাবে, আলটিমেটলি এটা আরো নেগেটিভ একটা ইফেক্ট ফেলবে। তারপর ডলার সংকট মোকাবেলা, এই যে ডলার যে ক্রাইসিস, যে 125 টাকা পাওয়া যাচ্ছে না, এই যে ব্যবসায়ীরা ইম্পোর্ট, যে খাদ্যশস্য ইম্পোর্ট করবে, তেল ইম্পোর্ট করবে, ব্যাংকে গেলে ডলার দিচ্ছে না, কারণ ডলারের একটা কৃত্রিম সংকট করে রাখছে। ওই যে এসকে সুরের মতো লোকেরা ওদের ভল্টের, যে আমরা বাংলাদেশ ব্যাংকের আমাদেরই ডেপুটি গভর্নর বললে আবার চাকরি যায়, এখন আর চাকরি যাবে না বললে, তো ওনারা ওগুলো সবাই মজুদদারিতে করে রাখছে, সবাই ডলারে ইনভেস্ট করে রাখছে। যে টাকা থাকার কথা ব্যাংকে, আমার টাকা, ওই টাকা ওরা কি করে ব্যাংকে ডিপোজিট না রেখে ওই টাকা দিয়ে অনেক বেশি দামে ডলার কিনে নিজের বাসায় রাখে দিচ্ছে। যার কারণে দেশে মার্কেটে, ডলারের মার্কেটে ডলার নাই, মানুষের ঘরে ঘরে ডলার গেছে। কেন? ওই যে 85 টাকা ছিল, 85 টাকা থেকে 110 হয়ে গেছে, 110-এ কিন, এটা 115 হলে বিক্রি করে ফেলবো, এরকম আর কি। মানুষের মধ্যে একটা অসাধু চিন্তার কারণে এই ডলার সংকটটা মোকাবেলা করতে হবে। ডলার সংকট মোকাবেলা করতে যাইয়া 48 বিলিয়ন ডলারের রিজার্ভ, 48 বিলিয়ন ডলারের রিজার্ভ এখন আসে 20-এ চলে আসছে। কারণ ডলারের যে সংকট, এই যে আমদানি করতে পারতেছে না, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার গুলো বিক্রি করছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করার কারণে আজকে শেষ পর্যন্ত 20 বিলিয়ন ডলারে এসে থামছে। তারপর হচ্ছে খাদ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার, যেহেতু আমাদের খাদ্য রিলেটেড ফুড ইনফ্লেশনটা বেশি, যেহেতু 10.72% গত মাসে। তো এই খাদ্য আমদানিতে যদি শুল্কটা প্রত্যাহার করে, চাল আমদানিতে, গম আমদানিতে, ভোজ্য তেল আমদানিতে যদি শুল্কটা একদম উইথড্র করে, তখন তেলের দাম কিন্তু, বা ওই যে ওই জিনিসগুলোর দামটা নিয়ন্ত্রণে থাকবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ, সরবরাহ ব্যবস্থা, এই যে এটা রংপুর থেকে একটা, এই যে একটা পণ্য এই যে চিটং এ আসতে বা ঢাকাতে আসতে, যে যে ইয়াটা সরবরাহ ব্যবস্থা আধুনিকরণ করতে হবে। এখানে মধ্যস্বত্ব ভোগী, তারপর হচ্ছে চাঁদাবাজি, তারপর হচ্ছে ডাকাতি, তারপর হচ্ছে এই জিনিসগুলো কিন্তু দূর করতে হবে। সরবরাহ ব্যবস্থার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী রাখা যাবে না, দালালের সুযোগ দেওয়া যাবে না। তো সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ মানে হচ্ছে এটার মধ্যে আবার পড়ে যে আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেম আপগ্রেডেশন, তারপর হচ্ছে অবকাঠামো উন্নয়ন, রেল, সড়ক, এইগুলো বৃদ্ধি করা, তারপর কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি। কৃষি পণ্য উৎপাদন, এই যে আলটিমেটলি যেটা বললাম, প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার টু ইনফ্লেশন। আপনি ইনফ্লেশন মোকাবেলা করতে চান, আপনার মূল কাজ হচ্ছে আপনি উৎপাদন বাড়ান, উৎপাদন বাড়াবেন, অটোমেটিক ইনফ্লেশন নিয়ন্ত্রণে চলে আসবে। এই জিনিসগুলাই মূল্যস্ফীতি নিয়ে ইংলিশে একটা ফোকাস দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন দেখি আপনাদের। আর ইংলিশ ফোকাসটা আমি দিয়ে দিব। প্রবৃদ্ধির হার জিনিসটা মানে একটু যদি বুঝাই দিতেন। গ্রোথ রেট আর কি, জিডিপি গ্রোথ রেট। প্রবৃদ্ধি মানে হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা আছে। এটা অর্থনীতির কিছু টার্ম নিয়ে একটা ক্লাস নিব একদিন, এই যে রেপো রেট, এসএলএফ, এসডিএফ, তারপর হচ্ছে ব্যাংক রেট, এই জিনিসগুলা কি, এই যে প্রবৃদ্ধি, জিডিপি, জিএনপি, এগুলো নিয়ে একদিন ক্লাস নিতে হবে। জিডিপি রেট আর কি, জিডিপি গ্রোথ রেট। হুম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পত্রিকায় পড়ার কিছু কৌশল, যেটা ফোকাস রাইটিং এ হেল্প করে, আপনি কিভাবে পড়তেন। এই যে আমি আপনাদেরকে যে ফোকাস গুলা দিই, এগুলো পত্রিকা অ্যানালাইসিস করেই দিই। ধরেন আপনি ইনফ্লেশন নিয়ে একটা পত্রিকার কন্টেন্ট ভাল লাগছে, ইনফ্লেশন নিয়ে একটা পেপার কাটিং আজকে ভাল লাগছে, আপনি ওটা তো পড়লেন, ওখান থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনি নোট করে রাখলেন। আরেকদিন সেম ইনফ্লেশন নিয়ে দেখলেন, ধরেন করণীয় অংশে আরো দুইটা সুন্দর আপনি যে রিকমেন্ডেশন পাইলেন, ওই আগের ওখানে কিন্তু দুইটা করণীয় কিন্তু বাড়াই দিতে পারলেন।
হ্যাঁ, মূল্যস্ফীতির কারণ ধরেন আপনি একদিন পেপার পড়লেন, কারণের মধ্যে হয়তো 5টা কারণ লিখলেন, আরেকদিন পড়ার সময় দেখলেন যে আরো চমৎকার 2টা কারণও বলে দিছে, আপনি ওইটা অ্যাড করে নিলেন। তাহলে এইভাবে অর্থনীতি, পরিবেশ এগুলো সবগুলো মিলে যখন আপনি 1 মাস পেপার পড়ার ফলে যে একটা যে আপনার যে নোটের সবগুলো যখন এভাবে জমে যাবে, এরপরে আপনি এবার এটা সামারাইজ করেন, কোনটা আমার দরকার, কোনটা আমার বাদ দেওয়া দরকার, একটা একদম ফাইনাল একটা নোট রেডি করেন। হুম। আর এটা ছাড়াও করতে পারেন কি, ইনফ্লেশন নিয়ে যখন নোট করবেন, এই যে পেপারে ইনফ্লেশন বা মূল্যস্ফীতির কারণ, মূল্যস্ফীতির প্রতিকার, মূল্যস্ফীতির প্রভাব, এগুলো সার্চ দিয়ে দিয়ে কয়েকটা পত্রিকার লিঙ্ক আপনি ওপেন করবেন। ওগুলো থেকে এবার 5টা লিঙ্ক যদি কারণ নিয়ে যদি 5টা পত্রিকার রেফারেন্স পান, পত্রিকার ওগুলো পড়ে কারণগুলো আপনি একটা সামারি করে নোট টুকে রাখেন। এরপর আপনি নোট করে ফেলেন ওই কারণ, প্রভাব, প্রতিকার, এভাবে নোট করে ফেলেন। ভাই আপনি একটা ফোকাসের কন্টেন্ট এন্ড পয়েন্ট গুলো কিভাবে জেনারেট করেন, পত্রিকা থেকে কিভাবে এগুলো নেন, এই ব্যাপারটা এই যে যেটা বললাম, হাতে কলমে দেখান। হাতে কলমে দেখানো সম্ভব হবে না। আমি একটা কাজ করতে পারি, পেপার থেকে কোনো একটা আর্টিকেল যেটা আমি নিলাম, আমি বললাম যে আমি এটার উপর আজকে আমি এই নোটটা করছি, ওই পত্রিকার রেফারেন্স প্লাস আমার নোট দুইটা একসাথে দিলাম, ওখান থেকে কিভাবে আমি জিসটা নিছি, তখন আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে হ্যাঁ এই 3টা কন্টেন্ট থেকে উনি একটা কন্টেন্ট বানাইছে, কিভাবে বানাইছে। ইংরেজি পত্রিকা পড়ার কৌশল ও নোট লিখন পদ্ধতি বলবেন। ইংরেজি পত্রিকা আসলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড অথবা ডেইলি স্টার, এই দুটোই বেশি ইম্পর্টেন্ট। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আর দ্য ডেইলি স্টার, এই 2টা পত্রিকা, ইংরেজি পত্রিকা একবার ঢুকে প্রতিদিন একবার ঢু মারিয়েন। আপনার এখন তো আর ই পেপারটা পাওয়া যায় না ফ্রিতে, ওদের থেকে টাকা দিয়ে পড়তে হয়। আপনি একবার ঢুকলেন, হেডলাইন গুলো যদি আপনি পড়েন, ওদের হেডলাইন গুলো, হ্যাঁ হেডলাইনের মধ্যেও যে শব্দ আছে ওগুলো পড়লেও আপনার ভোকাবুলারি 30 দিন, আপনি যদি ডেইলি হেডলাইন থেকে 5টা যদি অন্তত চোখে পড়ে, 30 দিনে 150টা আপনি নতুন শব্দ শিখতে পারবেন 100%। আপনি বলেন ভোকাবুলারি পারি না, ভোকাবুলারি পারি না, আপনি মাসে 150টা শিখেন না, 3 মাসে আপনার হয়ে যাচ্ছে প্রায় 400-500 নতুন শব্দ শিখা হয়ে গেছে। তো এগুলো কি পড়াশোনা না? খালি এমনি ভোকাবুলারির বই একটা নিয়ে আপনি খালি ভোকাবুলারি মুখস্থ করতেছেন, অ্যাব্রাপ্ট মানে হঠাৎ, অ্যাব্রাপ্ট মানে হঠাৎ, এভাবে করলে কি ভোকাবুলারি হয়? এভাবে হয় না। যেমন আপনি ভোকাবুলারি যখন পড়বেন, ধরেন একটা উদাহরণ দিই, ভোকাবুলারি যখন পড়বেন, ধরেন ধরেন এই যে আজকে পেপারে কিন্তু একটা আসছে যে হাইকোর্টে কিন্তু এই যে মানে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ওখানে কিন্তু অ্যাপেক্স কোর্ট লেখা আছে। অ্যাপেক্স, অ্যাপেক্স কোর্ট। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া। অ্যাপেক্স, আপনি যখন অ্যাপেক্সটাতে আপনার জন্য নতুন, আপনি যখন কি করবেন, অ্যাপেক্সের আর কি কি আছে, অ্যাপেক্সের জন্য জেনিথ আছে, জেনিথ মানে চূড়া। টপ মানে চূড়া, এটা ছোট বাচ্চা মানে। পিনাকল মানে চূড়া। পিনাকল, আপনি অ্যাপেক্স মনে রাখবেন, অ্যাপেক্স জুতার ব্র্যান্ড, ওরা একদম সফলতার শীর্ষে আছে। পিনাকল। আর আমাদের বয়সী যারা 1994, 95, 93, 90 নাইনটিস কিড যারা আছে, তারা কিন্তু একটা জুস কিন্তু খাইছেন, সেটা হচ্ছে একমি জুস। এখন আর ওটা পাওয়া যায় না, একমি। একমি মানেও চূড়া। হ্যাঁ, জেনিথ, টপ, পিনাকেল, একমি। তারপর হচ্ছে সামিট, এভারেস্ট সামিট, এভারেস্ট সামিট জয় করে, সামিট মানে চূড়া। হুম। তারপর হচ্ছে ক্রেস্ট মানে চূড়া, ক্রেস্ট মানে চূড়া। তারপর যে যেমন অ্যাপেক্স, জেনিথ, টপ, পিনাকল, একমি, সামিট, ক্রেস্ট, এগুলো মানে হচ্ছে চূড়া। হ্যাঁ। আপনি শুধু এক মানে যে টপ দিয়ে কি আপনি কি চাকরি পাবেন নাকি? আপনার টপ জানেন, টপ মানে চূড়া, এখানে বাকিগুলো তো জানতে হবে। আসবে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাপেক্স, আপনি অ্যাপেক্স এর অর্থই জানেন না, ওখানে হয়তো আপনার সিনোনিমে উত্তর হবে আপনার পিনাকল। আপনি অ্যাপেক্সও জানেন না, পিনাকলও জানেন না, আপনি উত্তরটা করবেন কিভাবে? তো এই পেপার পত্রিকা যদি নিয়মিত পড়েন, এই শব্দগুলো দেখলে এগুলো অ্যানালাইজ, যেমন এটার বিপরীত, তখন অ্যান্টোনিমটাও শিখে রাখবেন। অ্যান্টোনিম, অ্যাপেক্সের অ্যান্টোনিম যেমন হচ্ছে বটম, বটম মানে হচ্ছে নিম্নবিন্দু। তারপর হচ্ছে বেস আছে, হ্যাঁ, নিম্নতম বিন্দু বা ভিত্তি, ফাউন্ডেশন। হ্যাঁ, ফাউন্ডেশন। আর একটা যেটা হচ্ছে নেদায়ের, নাদির বলি আর কি, নেদায়ের, নেদায়ের বলে আর কি, যাই হোক এটাকে আমরা নাদির বলি। তো আমি এটা কিভাবে মনে রাখছি, ওই আগে পাকিস্তানের একটা আম্পায়ার ছিল, আম্পায়ার নাদির শাহ, মাইয়া দেখলে বেদিশা, নোয়াখালীর ভাষায় আমরা দুষ্টামি করতাম, তো ওরে দিয়ে আমি এটা মুখস্থ রাখছি। হুম। তাহলে এই যে বটম, বেস, ফাউন্ডেশন, নেদায়ার, লোয়েস্ট পয়েন্ট, এখানে আবার পিক আছে, পি ই এ কে, পিক মানে চূড়া। দেখেন পিআইসি কে, এই পিক মানে হচ্ছে চুজ করা, আর পিই এ কে, এই পিক মানে হচ্ছে চূড়া, এগুলো খেয়াল রাখবেন। তাহলে অ্যাপেক্স, জেনিক, টপ, পিনাকল, একমি, সামিট, ক্রেস্ট, পিক, এগুলো মানে হচ্ছে চূড়া। আর বটম, বেস, ফাউন্ডেশন, নেদায়ার, এগুলো মানে হচ্ছে নিম্নতম বিন্দু, ফাউন্ডেশন। এভাবে ভোকাবুলারি পড়েন, পত্রিকা থেকে আমি ভোকাবুলারি বেশি পড়ছি।
আমি নোট করে ফেলছি। আমি যে আমার পেজে 2টা পিডিএফ দিলাম না, এগুলো সব পত্রিকা থেকে রিসার্চ করে করে আমি অ্যান্টোনিম সিনোনিম গুলো দেখে দেখে এগুলো হয়েছে আমার অটোমেটিক মনের অজান্তে। আরে সাইফুডসের ভোকাবুলারি বই একটা নিয়ে আপনি 2 ঘন্টা পড়লেন, আপনার ভোকাবুলারি পড়া হয়ে যাবে জীবনেও না। প্র্যাকটিক্যালি ডেইলি 5টা ইনপুট দেন মাথায়, প্র্যাকটিক্যালি ভোকাবুলারি পড়ার সময় আপনি ভোকাবুলারি মুখস্থ হবেন। আপনি এটা পেপার পড়ার সময় একটা ভোকাবুলারি দেখলে কনসেন্ট্রেশন ওখানে যাবে। নেমোনিক দিয়ে মনে রাখবেন, ছন্দ নিয়ে। এই যে জেনিথ, আমি প্রত্যেকটা এক একটা কাহিনী দিয়ে আমি মনে রাখছি। যেমন হচ্ছে, যেমন একটা আছে, যদি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে প্ল্যাথোরা। এই যে ইন্ডিয়ান একটা চ্যানেলে দেখছিলাম, প্ল্যাথোরার ইয়াটা নেমোনিকটা কি দিছে, যে প্লেট পার থোড়া থোড়া নেহি হ্যায় জাদা জাদা হ্যায়, মানে প্লেটে কম নাই, অনেক বেশি বেশি। প্লেট পার থোড়া থোড়া নেহি হ্যায় জাদা জাদা হ্যায়, মানে হচ্ছে আধিক্য, আধিক্য, অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স। হ্যাঁ, এটার বিপরীত কি? স্কার্সিটি আছে, পসিটি আছে, তারপর হচ্ছে স্কার্সিটি, ডিআর্ট আছে। ডিআর্ট মানে হচ্ছে অভাব, ডিআর্ট মানে অভাব। এগুলো একসাথে অ্যানালাইসিস করে করে পড়তে হবে। পত্রিকায় পড়েন, ডিআর্ট গুলো পাবেন, প্ল্যাথোরা পাবেন। হ্যাঁ, প্ল্যাথোরা পাবেন, অ্যাপেক্স পাবেন আপনি, পিনাকল অফ সাকসেস, পিনাকল পাবেন আপনি, পিক পাবেন আপনি, নেদায়ার পাবেন আপনি, প্ল্যাথোরা পাবেন, এগুলো পাবেন। পত্রিকা না পড়লে তো হবে না। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যাই হোক, আর ইংরেজি পত্রিকা পড়ার কৌশল, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই মানে লাইভে কমেন্ট সেকশনে বলে দিয়েন।